আমি প্রোডিউসার হবও না, আর আমি ডিরেক্টরও হব না। আমি অ্যাক্টিং করব, কোনোদিন মার ক্যারেক্টারও করব না। সৌন্দর্য ছড়িয়ে আছে প্রকৃতির সবখানে, কিন্তু সেই সৌন্দর্য কি সবাই খুঁজে পায়? তবে মাহিয়া মাহি এক্ষেত্রে ব্যতিক্রম। সবজিওয়ালার কাছ থেকে 100টি বাঁধাকপি হোক, আর রাস্তার পাশে রঙিন কাগজে মোড়ানো চকলেট, প্রকৃতির চঞ্চলতার সব ক্ষেত্রে নিজেকে বিলিয়ে দিতে মাহির কোনো বিকল্প নেই। মাহিয়া মাহিকে সাথে নিয়ে আমি নাবিলা ইসলাম শুরু করছি স্যান্ডেলিনার রূপকথা। 9 বছর পেরিয়ে ক্যারিয়ারের 1 দশকের পথে হাঁটছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ভালোবাসার রং চলচ্চিত্রের মধ্য দিয়ে যাত্রা শুরু করা মাহির ক্যারিয়ারে রয়েছে অগ্নি, অগ্নি 2, কৃষ্ণপক্ষ, ঢাকা অ্যাটাক, জান্নাতের মতো প্রশংসিত চলচ্চিত্র। অগ্নি চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছেন তিনি। স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি চিত্রনায়িকা মাহিয়া মাহি। কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ। তুমি? আমিও ভালো। মাহি, সকালবেলা যখন নিজেকে আয়নায় দেখো, প্রথম কি বলো? আল্লাহ বাঁচিয়েছে, আমাকে এখন কেউ দেখছে না। সিরিয়াসলি? সিরিয়াসলি, বিকজ ঘুম থেকে ওঠার পরে নিজেকে এত বিধ্বস্ত লাগে। বাট আই অলওয়েজ লাইক সিম্পলিসিটি। সো তবুও মনে হয় যে না, এরকম অবস্থায় দেখলে মনে হয় আমাকে কেউ নায়িকা বানাতো না। এইটুকুনি। আচ্ছা, যখন রাতে গুড নাইট বলো তখন কি ভাবো? যখন ঘুমাতে যাই তখন একটু মানে আয়নায় দেখি, আচ্ছা কেমন করে হাসলে সুন্দর লাগে, কেমন করে কিভাবে একটু চুলটা বাঁধলে সুন্দর লাগে। সো ওটা তো সবসময় একটু পোস্ট পাস নিয়ে ঘুমাতে যাই। নিজের কাছে ফিল হয় না আমি অনেক সুন্দর, ঠিক আছে। আচ্ছা, অনুষ্ঠানের শুরুতে আমি বলছিলাম যে 100টি বাঁধাকপি সবজিওয়ালার কাছ থেকে কেনার একটা ব্যাপার, কিন্তু বিস্তারিত তোমার কাছ থেকে শুনতে চাই। যখন আমার মন খারাপ থাকে তখন আমি যেটা করি সেটা হচ্ছে যে, ধরে নাও রাস্তায় কেউ ক্যান্ডি ফ্লস বিক্রি করছে, তো ধরো তার এটা পুরোটা ভর্তি ক্যান্ডি ফ্লস আছে, আমি তার কাছে যদি 200টাও থেকে থাকে আমি কিনে ফেলি। তো কিনলে ইনস্ট্যান্ট ওই মানুষটার মুখে যে হাসিটা আসে সেটা আমার কাছে মনে হয় এটা একটা দোয়া। সো ওইটা করলেও যে সে যে ইনস্ট্যান্ট একটা হাসি দেয়, তখন ওটা আমার মন ভালো হয়ে যায়। সো বাঁধাকপিটা এরকম একটা জিনিস ছিল। আমি তখন রাজশাহীতে ছিলাম, খুব মন খারাপ ছিল, আমি ড্রাইভ করছিলাম, তো হঠাৎ দেখলাম যে ক্ষেত থেকে এক বুড়ো লোক সে অনেকগুলো বাঁধাকপি উঠাচ্ছে। তখন আমি বলছি যে আচ্ছা কয়টা আছে? বলছে 100টা। তা আমি শুনে দেখলাম যে কোনো গন্ধ টন্ধ নাই। আর তখন আমি নতুন গাড়ি কিনেছি, তো আমি বললাম যে আচ্ছা গন্ধ নাই, ঠিক আছে। তো তখন সে বললো যে 100টা আছে। আমি বলছি দিয়ে যান সব। 1 ঘন্টা পরে দেখি আমার পুরা গাড়িতে এত বাজে গন্ধ আর পোকা। এরকম আইডিয়া জীবনেও কারো মাথায়? হ্যাঁ, আমার মন আরো খারাপ হয়ে গেছে ওটা করার পরে। তারপর বাসায় আসার পরে তারপরে আমি শুনলাম যে মানে রাজশাহীতে মানে গ্রামের দিকে, আমরা এই ঢাকায় আমি দেখেছি আমাদের বাসায় বাঁধাকপি খাওয়া হয়, কিন্তু গ্রামের দিকে এটা দেখি হাঁস খায়, গরু খায়। আমাকে কি কিনলাম আমি? হাঁস গরু খায়, মানুষই খায় না। হ্যাঁ মানে মানুষ খুব একটা ওখানে খায় না। আচ্ছা, মাহি তো অনেক গুণ। ভাড়া নামের একটা ফ্যাশন হাউসও আছে, তো নিজের ডিজাইন করা ড্রেস তো চলচ্চিত্রে পরা হয়েছে, রিসেন্ট চলচ্চিত্রেই পরা হয়েছে। কি কি মাথায় রেখে আসলে ফ্যাশন ডিজাইনিং করা হয়? কিছুই মাথায় থাকে না, আমি সব হুটহাট করি, আমার কোনো প্ল্যানিং থাকে না, আমার কিছুই থাকে না। দৈনন্দিন জীবনে যা পড়ি আর আমি শুটিংয়ের জন্য যা যা পড়তে হয় সে সবগুলো আমি ভাড়া থেকে বানাই। বানানোর পরে এরপরে অনেকে হচ্ছে আমার কিছু এর মধ্যে কিছু ড্রেস আছে যারা যেগুলো পড়তে চায়, বানাতে চায়, কোত্থেকে কিনেছি সেটা জানতে চায়। সো তখন ওইটাই মাথায় রেখেছে যে কেউ চাইলে এটা এখান থেকে বানাতে পারে, এই এতটুকুই। খুব একটা বিজনেস, অনেকটা টুইন ওয়ান হয়ে যায়, নিজেরও পড়া হয়, আবার কেউ যদি পছন্দ করে সেটা তাকে বানিয়ে দেওয়া হয়, বিজনেসও হয়ে যায়। হ্যাঁ, বিজনেস। আচ্ছা, শপিং করতে নিশ্চয়ই পছন্দ করো? অনেক অনেক, আমার শপিং করলে অনেক মন ভালো হয়ে যায়। কি কালেক্ট করতে বেশি ভালো লাগে? ড্রেসের উপরে খুব ফ্যাসিনেশন আছে, মানে শপিং করব, কি কিনবো ঠিক নাই, শপিং করব। এটা মেয়েদের নেচারে থাকে মনে হয়, মানে যাই দেখবো তাই কিনতে হবে। হ্যাঁ। আচ্ছা, সাজগোজ নিয়ে তো মেয়েদের অনেক টক ছান মিষ্টি অনেক এক্সপিরিয়েন্স থাকে, তোমার এরকম কোনো মজার এক্সপিরিয়েন্স আছে? মাঝে মাঝে হয় না যে আমি লেট হয়ে যাই শুটিংয়ে যেতে, তখন অনেক
অনেক বড় বড় আর্টিস্ট সবাই চলে আসছে, আমিই যাইনি সেটে। এরকম অনেক সময় একটা হজবরল সিচুয়েশনের মধ্যে পড়ে যেতে হয়। তো যখন এরকম কোনো সিচুয়েশন হয়েছে, আর তখন আমি খুব মুড টুড নিয়ে, মানে আমাকে কেউ যাতে কিছু না বলতে পারে, হ্যাঁ, খুব ভাব টাব নিয়ে ঢুকলাম। ঢোকার পরে হচ্ছে ডিরেক্টর জিজ্ঞেস করছে কতক্ষণ লাগবে। আমি রেডি, খালি ড্রেসটা পরবো, মেকআপ নিয়ে আসছি। আসলে মেকআপ কিন্তু করিনি। তারপরে ড্রেস টেস পরে তারপরে ওই সেটে চলে যাই। সেটে যে দেখি লাইট করতেছে আর আমি এদিক দিয়ে একটু মেকআপ করতেছি কোনো রকম করে, কেউ যাতে না বুঝে। তো এখন তো প্রডিউস করা হচ্ছে, তো প্রডিউস করতে গিয়ে কি মনে হচ্ছে কোন বিষয়গুলো পজিটিভ বা কোন বিষয়গুলো নেগেটিভ দিক উঠে আসছে? আমার কাছে মনে হচ্ছে এটা খুব টাফ একটা জব, মানে এটা আমার সাথে যায় না। আমি অ্যাক্টিং করি, ওটাই ঠিক আছে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি কোনোদিন ডিরেক্টর হতে চাও? না, জীবনেও না, মরে যাবো, ডিরেক্টর হব না। মানে একটা ডিরেক্টরের মাথায় এত টেনশন থাকে, একটা প্রডিউসারের মাথায় এত কিছু থাকে, হ্যাঁ, মানে এগুলো আমাকে দিয়ে হবে না। আমি প্রডিউসার হবও না, আর আমি ডিরেক্টরও হব না। আমি অ্যাক্টিং করব, কোনোদিন মার ক্যারেক্টারও করবো না। হ্যাঁ, যখন আমি আমার এই সময়টা শেষ হয়ে যাবে, তখন আমি বাসায় যেয়ে ভাত রান্না করব। তোমার কয়েকটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে একটু কথা বলতে চাই। সারা পৃথিবী ঘুরে দেখলাম আমার ব্যালকনিতেই সুখ। হ্যাঁ, কে সে? কেউ না। না, এটা হচ্ছে যে আমরা আসলে বাইরে ঘুরি, ফ্রেন্ডদের নিয়ে অনেক ঘুরি, এইখানে যাই ওখানে যাই, কিসের জন্য? আমরা এনজয় করার জন্য, খুশির জন্য। কিন্তু আমরা যদি একটু বাসায় সময় দেই, নিজের বাবা মার সাথে বসে একটু গল্প করি, সেটা কিন্তু অনেক বেশি হ্যাপিনেস। ওইটা আসলে আমরা বুঝি না, কারণ আমাদের তো আছে, বাবা মা কোনোদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে না। এই জন্য মনে হয় যে ওটা আসলে কিছু না, আছে তো। কিন্তু ঘরেই, নিজের ঘরেই আসলে অনেক সুখ যদি খোঁজা যায়। ধরো তোমার প্রেমে পড়লাম আর উঠলামই না, হ্যাঁ, কে সেটা? ওরকম স্পেসিফিক কেউ না। মানে আমি একটু লিখতে পছন্দ করি, মানে খুব রোমান্টিক জিনিস লিখতে পছন্দ করি। সেটা এমনি লেখা হয়? এমনি লিখি, মানে একটা সুন্দর কথা মনে হলো। কোথাও এখন আর একা থাকতে ইচ্ছে করে না, মনে হয় যারা কিছুদিন পর তো মরেই যাব, তো যারা কাছের মানুষ তাদেরকে নিয়েই থাকি। এই হঠাৎ কেন এই ধরনের চিন্তা? আমি অনেক সেনসিটিভ, আমি অনেক বেশি রাগী। ছোট মানে সিলি বিষয়গুলো জন্য আমি আমার অনেক কাছের মানুষগুলোর সাথে অনেক সময় ঝগড়া করি। আমি দেখা গেছে 5-6 বছর হয়ে গেছে কথা বলি না। একদিন হঠাৎ করে তখন মনে হলো যে আমি আসলে মানে খুব লনলি ফিল হচ্ছিল, যে আমার মনে হচ্ছে যে আচ্ছা, সিলি বিষয়ে আমি তো এগুলো না করলেও পারি। আমার কাছের মানুষগুলো দূরে থাকলে আরও বেশি আমার কষ্ট হয়। সো এই জন্য মনে হয়েছিল যে মানে ঠিক আছে, হোয়াটএভার, আমার কাছের মানুষগুলো নিয়ে একটু ভালো থাকি, খুব ইচ্ছা করে। এই যে আমার একা থাকতে ভালো লাগে না। আমি যখন বাসায় থাকি তখন আমি ড্রয়িং রুমে চলে যাই, যে আমার বাবা মা সবাই একসাথে থাকবে, লুডো খেলি, এই করি ওই করি, যাতে সবাই ক্যাচ করতে থাকে, আমার একা না লাগে। এই যে একাকিত্বের কথা বলছিলে বা বলছিলে যে ইমোশনাল হয়ে যাও, সেটা কি আসলে এই সময়কার এখনকার তোমার লাইফের সিচুয়েশনের কারণে মনে হচ্ছে, বা না এটা তোমার আগে থেকেই ছিল? না, আমরা কারণে অকারণে অনেক সময় আমার একা মনে হয়। যখন আমার চারপাশে 100 জন, তখনও আমার একা মনে হয়েছে। তো এটা এরকম না যে এখনই মনে হচ্ছে, এখন সবাই মনে করছে আমার একা লাগছে। কিন্তু আসলে কখনো লাগে, কখনো লাগে না। কারণ একমাত্র আমার লাইফে তো শুধুমাত্র একজনই ছিল না। আমার লাইফে আমার বাবা আছে, মা আছে, আমার টোকিও আছে, আমার অনেকে আছে। সো মানে এটা না, বিভিন্ন সময় একা লেগেছে। তারপরে সবকিছু ছাপিয়ে মাহির জীবন অনেক সুন্দর এবং মাহি অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। তোমার জীবন সুন্দর থাকুক, সুন্দর কাটুক প্রতিটা মুহূর্ত, কাজগুলো অনেক সুন্দর হোক, এই প্রত্যাশায় থাকুন। তোমাকে অনেক ধন্যবাদ। এই প্রোগ্রামে আসতে পেরে খুবই ভালো লাগছে। রূপকথা যদিও আমার স্ট্যাটাস নিয়ে খালি কথা হয়েছে, তবুও দর্শকদেরকে অনেক ধন্যবাদ। আমার জন্য অনেক দোয়া করবেন, আমি যাতে সামনে অনেক ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি আর অনেক ভালো থাকতে পারি। তোমার জন্য একটা উপহার আমার কাছে আছে। আচ্ছা, সেটা হচ্ছে সানজিনের পক্ষ থেকে। ওহো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, সানজিনের রূপকথা থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। এখন দেখব কিভাবে ঘরে বসে কয়েকটি ইজি টিপস অ্যাপ্লাই করে আপনি আপনার স্কিনটাকে ভালো রাখতে পারেন। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনা রূপকথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আমার সঙ্গে আছে মডেল সেলিনা।
সেলিনার স্কিনটাও কিন্তু সেনসিটিভ। আমি সেই কথা ভেবেই আজকে সেনসিটিভ স্কিনের প্যাক তৈরি করে দেখানোর কথা চিন্তা করেছি। সেলিনা, কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আর তোমার স্কিনটা যেহেতু তুমি বলেছো সেনসিটিভ, তো আমি সেনসিটিভ স্কিন যাদের, তাদের যেন কাজে লাগে সেই কথা ভেবেই আমি এই প্যাকটা রেডি করছি। সেনসিটিভ স্কিনের জন্য সবচেয়েতে ভালো একটু কষ্ট করে তুমি সয়াবিন কালেক্ট করবে। সয়াবিন অসম্ভব ভালো। এখানে আমি সয়াবিন নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সয়াবিন গুঁড়ো যাবে, তার সাথে যাবে টক দই এবং মধু। টক দই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, মধু যাচ্ছে 1/4 চা চামচ। এই কয়েকটা জিনিস দিয়েই খুব ভালো করে প্যাকটা মিক্স করে নিতে হবে। সয়াবিন বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা বাজার থেকে সয়াবিন কিনে রোদে শুকিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে কাচের বয়মে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সাথে যাদের খুব সেনসিটিভ তারা টক দই ইউজ করতে পারেন, যাদের একটু কম সেনসিটিভ তারা দুধও ব্যবহার করতে পারেন, মিল্ক, মধু। আর মধুতে যাদের অ্যালার্জি আছে তারা মধুটা বাদ দিতে পারেন। চলুন তাহলে আপনারা কেমন করে আপনাদের উপর অ্যাপ্লাই করবেন তাই দেখে নিন। আর সাহায্য করছে মডেল সেলিনা। এসো। সেলিনা, তুমি নিজের টেক কেয়ার করো কিভাবে, যত্ন করো, বিশেষ করে স্কিন কেয়ার কিছু করো? ঘরোয়াভাবে আমি ইউজ করি, বাইরের তেমন কিছু ইউজ করি না। ওকে, ফাইন। তুমি যখন লাগাবে এরকম করে এই প্যাকটা তৈরি করবে। হ্যাঁ, ইটস ভেরি সিম্পল। তুমি দেখেছো খুবই সিম্পল জিনিস আমি ইউজ করেছি। এখানে এই আপওয়ার্ড করে লাগিয়ে নিতে হবে এইভাবে। আর কপালে একটু লম্বা লম্বা টান দিয়ে লাগাতে হবে। লাগিয়ে 20 মিনিট রাখতে হবে। 20 মিনিট রেখে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। সেনসিটিভ স্কিন যাদের, তারা কিন্তু খুব কেয়ারফুল থাকবেন। একটুতেই স্কিন নষ্ট হয়ে যায়, খুব দ্রুত মানে রিঙ্কেলস চলে আসে। সেই জন্য মানে খুব বেশি পরিমাণে অ্যাসিডিক কম্পোনেন্ট আছে এমন কোনো জিনিস ব্যবহার করবেন না। আমি এই টাইপের স্কিনের জন্য বলবো যে অ্যালোভেরাটা খুব একটা ভালো না, মানে সেনসিটিভ স্কিনের জন্য। অনেক সময় দেখা যায় যে মানে লেবুটাও অনেকে ব্রাইটনেসের জন্য ইউজ করে, কিন্তু তোমার স্কিনে তুমি কখনোই লেবু ইউজ করবে না, কারণ লেবুতে দেখা যায় 6% অ্যাসিড থাকে, তো অ্যাসিডটা তোমার জন্য ঠিক না। বিউটি কেয়ারের জন্য নিজেকে জানা খুব জরুরি। এটা সম্পূর্ণ পার্সোনালাইজড। এক একজনের এক একটা জিনিস স্যুট করে, এক একটা জিনিস স্যুট করে না। প্রথমেই আপনারা দেখে নেবেন যে অল্প করে লাগিয়ে যে আপনাকে স্যুট করছে কিনা। তুমি যদি দেখো যে তোমাকে স্যুট করছে না, তখন তুমি ওটা আর ব্যবহার করো না, আর যেটা স্যুট করবে সেটা তুমি ইউজ করবে। তুমি কি ময়শ্চারাইজার লাগাও সেলিনা? আমি সাধারণত ওয়াটার বেস ময়শ্চারাইজারটা ইউজ করি। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও। স্টে সেফ। এখন দেখব কিভাবে ঘরে বসে যোগার মাধ্যমে আপনি নিজেকে ফিট রাখতে পারেন সবসময়। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায় এই অংশে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং টিটু। চলুন এ পর্বে আমরা শিখব যোগার মাধ্যমে কিভাবে খুব সহজেই আমরা আমাদের বদ হজম সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে খাবার দাবারগুলো যদি উল্টাপাল্টা হয় কিংবা ভুল হয় সেক্ষেত্রে আমাদেরকে ট্রিগার করতে পারে, কিন্তু বদ হজমের মূল সমস্যা হলো স্ট্রেস বা দুশ্চিন্তা। আমরা যখন স্ট্রেসফুল থাকি তখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে পারে না, যার ফলে আমরা অনেক ভালো খাবার, শাকসবজি, ফলমূল খাওয়ার ফলেও কিন্তু গ্যাস হয়। চলুন এই সমস্যা থেকে পরিত্রাণ আমরা কীভাবে পেতে পারি সেটাকে মাথায় রেখে আমরা আমাদের সহজ পদ্ধতিগুলো ডিজাইন করেছি। প্রথম আমরা একটি আসন করব। এই আসনটির নাম হলো বজ্রাসনা। এটি একটি চমৎকার আসন, যে আসনের ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করবে, হজম সিস্টেমকে শক্তিশালী করবে।
এটি আমরা যেভাবে করব সেটা হলো চেষ্টা করব পায়ের গোড়ালি দুটি একসাথে রেখে, হাঁটু দুটি একসাথে রেখে এইভাবে দাঁড়িয়ে গভীরভাবে শ্বাস নিয়ে এখন ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে কোমরকে ঠিক গোড়ালির মধ্যে স্থাপন করবার। এভাবে আপনি চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসকে অনুসরণ করতে পারেন। এর ফলে আমাদের ডাইজেস্ট সিস্টেমের যে অংশটি আছে তাতে চাপ সৃষ্টি করছে এবং আমাদের ডাইজেস্ট সিস্টেমটি উন্নত থেকে উন্নত হচ্ছে। এটি করার পর আরও বেশি প্রেশার করার চেষ্টা করব, সেজন্য হাতের আঙ্গুলগুলোকে মুষ্টিবদ্ধ করে আমাদের অ্যাবডোমেনকে ব্লক করে এখন গভীরভাবে শ্বাস নিয়ে স্পাইনকে লেন্থিন করে আস্তে আস্তে মাথা সামনের দিকে ঝুঁকে দেবো। এখানে আপনাকে মনে রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন আপনার কোমর গোড়ালির উপরে না উঠে যায়। গোড়ালিকে কোমর স্পর্শ রেখে যতটুকু সম্ভব ব্যান্ড করবেন। আপনি লক্ষ্য করুন হাত মুষ্টিবদ্ধ হওয়ার ফলে আমাদের ডাইজেস্ট সিস্টেমে প্রচুর চাপ সৃষ্টি করছে। আসলে এই জায়গাটিতে কোনো প্রকার এক্সারসাইজ, কোনো প্রকার লেন্থিন, কোনো প্রকার স্কুইজ না হওয়ার ফলে কিন্তু আমরা জানি যে এই জায়গাটি বা আমাদের ডাইজেস্ট সিস্টেমের যে অংশটি আছে সেটি ইনঅ্যাক্টিভ থাকে, যার ফলে আমরা আমাদের এই বদ হজম সমস্যায় পীড়িত হই। এখানে আপনি 2 থেকে 3 মিনিট থাকার পর আস্তে আস্তে মাথা এবার সোজা করে আমরা নিয়ে আসব। নিয়ে এখন আমরা আমাদের শরীরের ওজন যে কোনো একটি পাশে নিব। আমরা অর্ধ মৎস্যাসন আসনটি করব, আর একটি পাকে এভাবে ক্রস লেগ দিয়ে যে হাঁটুতে উঠবে ঠিক তার উল্টা পাশে আমরা আমাদের স্পাইনকে টুইস্ট করব। প্রিয় দর্শক লক্ষ্য রাখুন, এভাবে টুইস্টের ফলে কিন্তু আমাদের অ্যাবডোমেন এরিয়াতে মূলত যে অর্গানগুলো আছে এগুলোর ফাংশন ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে। এখানেও আমরা শ্বাস প্রশ্বাস আমাদের গভীরভাবে রাখবো এবং এটিও ঠিক 1-2 মিনিট একটি পাশ করার পর আবার ঠিক একই নিয়মে আমরা অপর পাশটি এভাবে করে নেব। এবার আমরা ম্যাটে শুয়ে পড়ব, পিঠের উপর শুয়ে পড়ব। প্রত্যেকটি আসনকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আমাদের অ্যাবডোমেন এরিয়াকে প্রচুর চাপ সৃষ্টি করতে পারে, যার ফলে আমাদের হজম শক্তি বৃদ্ধি হয়। সেজন্য একটি পা উপর দিকে তুলে হাঁটু ভেঙে চেষ্টা করব থুতনিকে স্পর্শ করার জন্য। এর ফলেও কিন্তু আমাদের এটিকে বলে অর্ধপবন মুক্তাসনা, মানে ভিতরে আমাদের ডাইজেস্ট সিস্টেমকে স্ট্রং করার জন্য চমৎকার আসন। এটি তো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবো। ঠিক একইভাবে অপর পাশটিও করে নিব। দুটো পাশ হবার ফলে দুটো হাঁটু আবার ভেঙে আমরা চেষ্টা করব চাপ দিয়ে ধরে রাখবার জন্য। এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করে আবার এখন আমরা পাকে সোজা করব এবং গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে এখন আমরা সর্বশেষ একটি আসন করবো, এটির নাম হলো বোট পোজ বা নৌকাসনা। সেজন্য গভীরভাবে শ্বাস নিয়ে হাতকে মাথার পিছনে দিয়ে সমস্ত শরীর লেন্থিন করে এখন শ্বাস ছাড়তে ছাড়তে ঠিক এই পজিশনে থাকতে হবে। প্রিয় দর্শক লক্ষ্য রাখুন, এর ফলে কিন্তু সমস্ত প্রকার চাপ আমাদের অ্যাবডোমেন এরিয়াতে আপনার পড়ছে, যার ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে অর্গানগুলো আছে সেগুলো সঠিকভাবে শক্তিশালী হয়ে উঠবার জন্য এটি একটি চমৎকার আসন। এই আসনটিতে আপনাকে শ্বাস প্রশ্বাস খুবই স্বাভাবিক এবং ধীর রাখতে হবে। এখন আমরা আস্তে আস্তে শীতলনে চলে যাব শবাসনায়। সেজন্য পা দুটো প্রসারিত করে হাত পা ছেড়ে দিয়ে একদম শিথিল। আমরা এই আসনগুলো ঠিকভাবে পালন করার পাশাপাশি যে বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হলো আপনি যখন খাবার গ্রহণ করবেন তখন যদি আপনি খাবারটির সাথে আপনার আত্মিক সম্পর্ক বা মনোযোগ দিয়ে এটির সাথে আমি একটি সম্পর্ক আপনি যদি স্থাপন করতে পারেন এবং সব কিছু ভুলে গিয়ে শুধু খাবারটিকে অনুসরণ করে তার স্বাদ, তার রূপ, তার সব কিছু যদি আপনি গ্রহণ করে আস্তে আস্তে সময় নিয়ে চিবিয়ে খান, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি বদ হজম আপনার জীবনে আর কোনো দিন আসবে না। এই আসনগুলো নিয়মিত চর্চা করে আপনি আপনার জীবন থেকে বদ হজমকে দূর করুন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। দেখে নিলাম কিভাবে ঘরে বসে যোগার মাধ্যমে ফিট থাকা যায় সবসময়। স্যান্ডেলিনার রূপকথা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।